হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আরেকটি নতুন এসএসসি এমটেস 2024 এর জন্য গুরুত্বপূর্ণ 50খানা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু বিগত বছরে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো সেই সকল কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের জন্য আলোচনা করছি। তো এটা আমাদের আজকের ক্লাস নম্বর 5 নম্বর ক্লাস চলছে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, কেন প্লে লিস্ট করে দিয়েছি, ডেসক্রিপশানে সেই লিঙ্ক পেয়ে যাবে। এবং সেই সঙ্গে তোমাদের বলে দিই, আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 15খানা ক্লাস করিয়েছিলাম, সেই 15খানা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ উত্তর সহ আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো পিডিএফ সংগ্রহ করতে চাইলে তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, জয়েন করে সেখান থেকে কিন্তু পিডিএফটা সংগ্রহ করে নাও। তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। মার্বেলের রাসায়নিক নাম কি? মার্বেলের রাসায়নিক নাম কি? না হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র যদি জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে বলবে CO3। চুনাপাথর, চক, ক্যালসাইটেরও এই একই রাসায়নিক নাম রয়েছে। চুনাপাথর, চক বা ক্যালসাইট প্রত্যেকটারই সেই একই রাসায়নিক নাম, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত ছিল? ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ ছিল হচ্ছে 30 থেকে 35% ছিল। 2011 সালে আদমশুমারি অনুসারে দেশের মোট শহুরে জনসংখ্যা 377 মিলিয়নেরও বেশি, যা মোট জনসংখ্যার 31.16%। 3 নম্বর কোশ্চেন দেখো। 1529 সালে বাবর ড্যাশের যুদ্ধে মোহাম্মদ লোদি এবং সুলতান নুসরাত শাহকে পরাজিত করে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। 1529 সালে বাবর কিসের যুদ্ধ? না হচ্ছে ঘাগরার যুদ্ধে মোহাম্মদ লোদি এবং সুলতান নুসরাত শাহ পরাজিত করে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। এরপরে 4 নম্বরে কী রয়েছে দেখো। নিচের মধ্যে কে ঠুমরির রানী নামে পরিচিত ছিলেন? ঠুমরির রানী নামে পরিচিত ছিলেন কে? না হচ্ছেন গিরিজা দেবী ঠুমরি রানী নামে পরিচিত। তিনি সেনিয়া এবং বেনারস ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় গায়িকা ছিলেন। সেনিয়া এবং বেনারস ঘরানার। এরপরে দেখো 5 নম্বর। কোন যুদ্ধের পর অশোক বলপূর্বক রাজ্য দখলের নীতি ত্যাগ করেন? অশোক কলিঙ্গ যুদ্ধের পর। নিচের গ্রহগুলোর মধ্যে কোনটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত? পৃথিবীর যমজ গ্রহ কোনটি? না, সেটা হচ্ছে শুক্র। নিচের কোন রাসায়নিক পদার্থটি জীবাণুনাশক হিসাবে জলকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয়? জলকে বিশুদ্ধ করতে জীবাণুনাশক হিসাবে জলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্লোরিন মেশানো হয়। তারপরে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? খুবই সহজ কোশ্চেন, আশা করি সবাই পারবে। রামকৃষ্ণ পরমহংসদেব। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু ছিলেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। তারপরে দেখো আগ্রা দুর্গ 16 শতকে ড্যাশ দ্বারা নির্মিত জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। আগ্রা দুর্গ, যেটা 16 শতকে আকবর দ্বারা নির্মিত জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। আগ্রা দুর্গটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান হিসেবে কিন্তু খোদাই করেছে। তারপর 10 নম্বর। নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো এবং তাই এটি দাসিয়াট্টম নামে পরিচিত? তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা কিন্তু এটা পরিবেশিত হতো। তো সেই নৃত্যটা কোনটা? না, সেই নৃত্যটি হচ্ছে ভারতনাট্যম, তামিলনাড়ু। ঠিক আছে। তারপরে দেখো নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি দ্বৈত শাসন অর্থাৎ নির্বাহী পরিষদ এবং জনপ্রিয় মন্ত্রী এই দুইয়ের দ্বারা শাসনের পদ্ধতি প্রবর্তন করেন? দ্বৈত শাসনের পদ্ধতি প্রবর্তন করেন কোন আইন? সেই আইনটি হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ভারত সরকার আইন 1919। ঠিক আছে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। কিংবদন্তি সীতারা দেবী তার 101তম জন্মবার্ষিকীতে প্রযোজক রাজ সি আনন্দ একটি বায়োপিক ঘোষণা করেছিলেন। সীতারা দেবী, তো বলো সীতারা দেবী একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী? সীতারা দেবী একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী, কত্থক। তারপরে দেখো ভারতের উগাদি উৎসবের উদযাপন করা হয় কোথায়? এই যে উগাদি উৎসব, এটা উদযাপন করা হয় বলো। প্রথম বৃষ্টিপাত, নতুন বছরের সূচনা, ফসল কাটার মরশুম, না হচ্ছে বর্ষা ঋতু?
কোনটা হবে না হচ্ছে নতুন বছরের সূচনায় এই উগাদি উৎসবটা হয়, যেটা ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া এইসব রাজ্যে পালিত হয়। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে গুজরাট রাজ্যে রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে ইউনিয়ন তালিকায় একটি বিষয়? সংবিধানের ইউনিয়ন তালিকায় একটি বিষয় হচ্ছে এই যে বহিঃসমর্পণ। দ্য প্যালেস অফ ইলিউশন উপন্যাসটি কে লিখেছেন? প্যালেস অফ ইলিউশন এটা হচ্ছে চিত্রা ব্যানার্জি দিবাকারুণী লিখেছেন। রাজস্থানের কোন লোকনৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত? কালবেলিয়া নৃত্য রাজস্থানের সাপেরা নৃত্য নামে পরিচিত। নিচের কোন গ্রহে কোনো উপগ্রহ নেই? সেটা হচ্ছে শুক্র। বুধ এবং শুক্র এই দুটো গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই। যে পদার্থগুলির মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয় না তাদেরকে কি বলা হয়? যে পদার্থগুলির মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয় না তাদেরকে বলা হয় অন্তরক। ঠিক আছে, তারপরে দেখো 20 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ঠুমরি রানী হিসাবে সম্মান করা হয়েছে? তো এই কোশ্চেনটা আবারও রিপিট হয়েছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 গিরিজা দেবী। তারপরে দেখো সবুজ এবং নরম ডালপালাযুক্ত উদ্ভিদকে কি বলে? সবুজ নরম ডালপালাযুক্ত উদ্ভিদকে বলা হয় বিরুৎ জাতীয় উদ্ভিদ। তারপরে ড্যাশের রাবণ ফাঁড়ি গুহা প্রাথমিক চালুক্য শৈলীর স্থাপত্যের একটি নিদর্শন যা তার স্বতন্ত্র ভাস্কর্য শৈলীর জন্য পরিচিত। ড্যাশের রাবণ ফাঁড়ি গুহা এটা হচ্ছে কোথায়? কর্ণাটক, তাই তো, কর্ণাটকের। তারপরে 23 নম্বর দেখো মালগুডি দেশ ড্যাশের একটি ছোট্ট গল্প সংকলন। এটা কার ছোট্ট গল্প সংকলন? না হচ্ছে আর কে নারায়ণের। যখন প্রজনন পরিপক্কতার দিকে শারীরিক পরিবর্তন ঘটে জীবনের সেই সময়কালকে কী বলে? যখন প্রজনন পরিপক্কতার দিকে শারীরিক পরিবর্তন ঘটে জীবনের সেই সময়কালকে বলা হয় বয়স সন্ধিকাল বলা হয়। তারপরে দেখো কার্বিলান কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? না হচ্ছে এটা টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি দাঁতের অস্ত্রোপচারের চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়? মানে দাঁতে অস্ত্রোপচারের আগে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, তাই তো। তারপরে দেখো আকবরের পরে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের মুঘল রাজবংশের সিংহাসনে বসেন? আকবরের পরে কে বসেছিল? জাহাঙ্গীর বসেছিল। ওই যে তোমরা যদি জানো ওই যে বাবা রইল আবার জ্বর সারিল ওষুধে, সেই ছকটা জানলেই হবে। আকবর আবার ওই যে হয়েছে না, আকবরের পরে জিজ্ঞেস করছে, তাহলে বাবার হইল আবার জ্বর, আবার বলতে আকবর, আর জ্বর যে আছে জাহাঙ্গীর। এইভাবে আমরা পড়েছি তো ছোটোবেলা, তাই কি না? বন্ধুদের সাথে অনেক কিছু এইভাবে কত মজার জিনিসগুলো আলোচনা করতাম, বলতাম, তাই কি না? তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন, বাংলার নিম্নলিখিত গভর্নর জেনারেলের মধ্যে কে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন? কে? না হচ্ছে উইলিয়াম বেন্টিং। তারপরে পদ্মা সুব্রমণ্যম কত সালে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে 2003 সালে পেয়েছিলেন। তারপরে ভারতের গির অরণ্যে কোন প্রাণীর শেষ অবশিষ্ট আবাসস্থল? গির অরণ্যে ভারতের গুজরাটে যে গির অরণ্য রয়েছে যেখানে কিন্তু এশিয়াটিক সিংহের কিন্তু শেষ আবাসস্থল ওটাই। তারপরে দেখো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 43B ড্যাশের সাথে যুক্ত। 43B এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে এই যে সমবায় সমিতি প্রচারের সাথে যুক্ত। 43B অনুচ্ছেদে 1950 সালে ভারতের সংবিধানের একটি অংশ ছিল না। তারপর 97তম সংশোধনীর মাধ্যমে 2011 সংশোধনী আইনে দ্বারা যুক্ত করা হয়েছে। 97তম সংশোধনী আইন, এটা মনে রাখবে। তারপরে দেখো ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। সিমন বাইলস কোন খেলার সাথে যুক্ত? সিমন বাইলস
জিমনাস্টিক খেলার সাথে যুক্ত। মল্লিকা সারাভাই 2010 সালে ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ ড্যাশ পুরস্কার পেয়েছিলেন। মল্লিকা সারাভাই 2010 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, পদ্মভূষণ। তারপরে মল্লিকা সারাভাই একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কুচিপুড়ি এবং ভারতনাট্যমে একজন সুদক্ষ নৃত্যশিল্পী। তারপরে দেখো 35 নম্বর, পশ্চিমবঙ্গের স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ড্যাশ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়কে কী বলা হয়? কালবৈশাখী নামে পরিচিত। তারপরে পণ্ডিত কিষাণ মহারাজ একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক ছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে ঘুরে ফিরে। তবলা বাদক ছিলেন। ভাইসরয় কার্জন কত সালে বাংলা ভাগ করেছিলেন? বাংলা ভাগ কবে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে। তারপরে 1911 সালে কিন্তু সেটা রদ হয়ে গিয়েছিল। তারপর দেখো, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? লোহার উপর দস্তা, যেটা হচ্ছে গ্যালভানাইজেশন বলা হয়। তারপরে তৃতীয় পৃথ্বীরাজ কত সালে আফগান শাসক সুলতান মুহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন? তৃতীয় পৃথ্বীরাজ কবে? এই সালটা ভালোভাবে তোমাদের মনে রাখতে বলি। 1191 মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল, ঠিক আছে? যেটা হচ্ছে তরাইনের যুদ্ধ। তাই তো? প্রথম তরাইনের যুদ্ধ, এটা মনে রাখবে। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি এবং মধ্যে সংগঠিত হয়েছিল, যেখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাস্ত করেছিল। তারপরে আবার 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল, যেখানে কিন্তু কী হয়েছিল? মোহাম্মদ ঘুরি চৌহান বা চাহমান সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু পরাজিত করেছিল। এরপরে দেখো 40 নম্বর, নিচের কোনটি কোষের 3টি প্রধান অংশের একটি নয়? কোষের যে 3টি প্রধান অংশ তাদের মধ্যে একটি নয় কোনটি? তো সেটা হচ্ছে কোষ গহ্বর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর কোষ পর্দা। এগুলো কিন্তু কোষের প্রধান অংশ কি? তারপরে দেখো, ভারতীয় সংবিধানের 4র্থ খণ্ডে ড্যাশের বিধান রয়েছে। 4র্থ খণ্ডে কিসের বিধান রয়েছে? না হচ্ছে রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডিপিএসপির বিধান রয়েছে। ভারতের সংবিধানের পার্ট 4 এর অধীনে অনুচ্ছেদ 36 থেকে 51 রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতিসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো 42 নম্বর, নিচের কোনটি সাঁতার প্রতিযোগিতার বৈধ স্ট্রোক নয়? সাঁতার প্রতিযোগিতার বৈধ স্ট্রোক নয় কোনটি? সেটা হচ্ছে লেগ স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক। প্রত্যেকটা কিন্তু সাঁতার প্রতিযোগিতার একটা বৈধ স্ট্রোক। তারপরে বজ্জী মহাজন পদের রাজধানী কী ছিল? বজ্জী মহাজন পদের রাজধানী ছিল বৈশালী, ঠিক আছে? তারপরে নাটি নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য? নাটি এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য। যে সকল জীব উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত খাদ্য গ্রহণ করে তাদেরকে কি বলে? উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় পরভোজী। কৃষি শুমারি ভারতের ড্যাশের ব্যবধানে পরিচালিত হয়? কত বছর অন্তর অন্তর কৃষি শুমারি হয়ে থাকে? যেমন আদমশুমারি হয়ে থাকে কত? প্রতি 10 বছর অন্তর অন্তর। ঠিক একই রকমভাবে কৃষি শুমারি হয়ে থাকে প্রতি 5 বছর অন্তর অন্তর, ঠিক আছে? 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। পৃথিবী পৃষ্ঠে যে বল ক্রিয়া করে তাকে কি বল বলে? পৃথিবী পৃষ্ঠে যে বল ক্রিয়া করে সেটাকে বলা হয় বহির্জাত বল বলা হয়। তারপরে নিম্নলিখিত কোন দশকে ভারতীয় জনসংখ্যার নেতিবাচক বৃদ্ধির হার ছিল? 1911 থেকে 1921 সাল পর্যন্ত। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির দ্বারা ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল? ভারতে দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেছিল এই যে পিটের ভারত শাসন আইন 1784। লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, ভারতীয় লেখক আর কে নারায়ণের বিখ্যাত উপন্যাস কোনটি? আর কে নারায়ণের বিখ্যাত উপন্যাস যেটা হচ্ছে এই যে দ্য ডার্ক রুম। এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার। এগুলো থেকে কিন্তু কমন তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। তো এইভাবে আমরা প্রিভিয়াস ইয়ার আরও কিছু কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করব। তো যদি আজকে ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো যদি না সাবস্ক্রাইব করে থাকো। এবং টেলিগ্রামে যুক্ত হলে এখানে কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেমন পিডিএফ দিয়ে দিয়েছি তোমাদের 15খানা, ঠিক একই রকমভাবে এই ক্লাসগুলোরও পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও।